মুক্তিযুদ্ধ করার মানে পিছে তোমার আসলে কোন জিনিস তোমাকে মানে ধাবিত করেছে? তুমি একটা ছোট ছেলে, 14-15 বছর বয়স তখন। এখনকার 14-15 বছর বাচ্চারা তো খুবই ছোট, তারা মানে আমি বলবো যে অনেক ক্ষেত্রে খুবই মানে তারা ভালো সবাই, বাট তারা অনেক নিজেকে ছোট মনে করে। আমরা মনে করি যে 18 বছর আগে বোধহয় মানুষ অ্যাডাল্টই হয় না। বাট তুমি ভোলা জেলার, আমি যতটুকু জানি যে তুমি মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিল, তুমি অনেক কিছু করেছো, সো এগুলো আমরা শুনবো এখন। বাট কোন জিনিসটা এত ছোট বয়সে তোমার মধ্যে ওই দায়িত্ববোধটা তৈরি করেছে যে না, আমার দেশের জন্য কিছু করতে হবে? বিকজ লিভিং ইন আ প্লেস লাইক ভোলা, খুবই মানে প্রত্যন্ত অঞ্চলে একটা জায়গা, হঠাৎ করে এত বড় একটা ডিসিশন তোমার জন্য তো নিশ্চয়ই ইট ওয়াজ হাউ ডিড ইট মানে লাইক হাউ ডিড ইট মোটিভেট ইউ যে কেন আমি দেশের জন্য কাজ করব? তো দেশের জন্য কাজ করা তো আসলে বাবাই শিখিয়েছে। আসলে আমার বাবা আমার যত বড় করে 7-8 যখন পড়ি তখন মার্কশিটের পড়াতাম, মার্কস পড়ছি, এগুলি মার্কস সম্বন্ধে ধারণা, মার্কসবাদ, সমাজতর, কমিউনিজম, এগুলি আবার ওই দোকানে বসে বসে আমাকে বলতো, শুনতাম। বাবা সংবাদার বন্ধুরা যারা আসতো, তারা রাজনীতি করতো, রণনী দাস আসতো, তাদের সঙ্গে বাবা গল্প করতো, এগুলি শুনতাম। এগুলি আসলে এই কমিউনিস্ট আন্দোলন, সমাজতান্ত্রিক আন্দোলনকে এটা যে ভালো জিনিস এটা বুঝতে শিখেছি। এবং এইগুলি পড়েছি আমি তখন ক্লাস 8-9 আমি মার্কসের রাল বই পড়েছি, কমিউনিজম পড়েছি, সমাজ পরিবর্তন এগুলো পড়েছি। কিন্তু আসলে ঠিক মুক্তিযুদ্ধ করবো টরবো এই চিন্তা তো তখন ছিল না, আসেও নাই। কিন্তু রাজনীতির দিক থেকে যে সচেতনতা, এটা কিছুটা আমার আগাগোড়াই ছিল। এবং বাবা যেহেতু এগুলো বলতো, গল্প করতো। আর মুক্তিযুদ্ধে যাওয়াটার ইতিহাসটা অনেকটা এইরকমই। আসলে আমার ইমিডিয়েট বড় ভাই, তিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, ইকোনমিক্স অনার্স পড়তেন। সেখান থেকে তার বন্ধুদের সঙ্গে কিভাবে যুক্ত হয়ে গেছে এটা আমি জানি না, বাট সে এই রাজনীতি মানে এই বাম রাজনীতির সঙ্গে সে মুক্তিযুদ্ধ করবে এরকম একটা অ্যাটিচিউড তার মধ্যে আসে। আমাদের আরেক ঘনিষ্ঠ বন্ধু নাম জিয়াউল কুদ্দুস, আমরা তাকে লিয়াকত বলি, আমরা একসঙ্গে ক্রিকেট খেলতাম। সেও তখন ঢাকা কলেজে পড়তো। ঢাকা কলেজ থেকে কীভাবে এসে যোগেছে, এসেও ওই মুক্তিযুদ্ধের সময় গ্রামে চলে আসলো, ভোলা চলে আসলো। আমরা 3-4 জন বসে বসে চিন্তা করতেছিলাম যে কিছু তো একটা করা উচিত। এখান থেকে আসলে শুরু। এবং এর মধ্যে আরও তাদের কিছু লিঙ্ক ছিল তখনকার, যারা মানে এই সংগঠকদের সঙ্গে যোগাযোগ ছিল, সেখান থেকে একটা যোগাযোগ হয়ে যায়। যেহেতু বাবার এখানে পরিচিতি ছিল, এই জাতীয় চিন্তাভাবনা যাদের ছিল তারা একটা ইউনিট হয়ে যায়, আমি তাদের সঙ্গে একত্র হয়ে যাই। আরেকটা জিনিস ছিল, আসলে ভোলাতে যখন স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে মার্চে মুক্তি বাহিনী তৈরি হয়, ট্রেনিং হয়, দেখতে যেতাম। বাংলা ভোলার একটা সরকারি বাংলা স্কুল আছে, সেখানকার মাঠে ট্রেনিং হতো, দেখতাম। এবং মুক্তিযুদ্ধের প্রথম দিকে তারা, যেহেতু ভোলায় কোনো পাকিস্তানি আর্মি ছিল না, তারা সবাই এক গ্রুপে মিলে ভোলা থেকে বের হয়ে চলে গেল। তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো মানে কী বলবো, হয়তো মানে যদ্দূর আমি জানি যে তাদেরকে ইন্ডিয়া বর্ডার পার করে দেওয়া হলো। সেখান থেকে তারা হয়ে ট্রেনিং নিয়ে এসে মুক্তিযুদ্ধে সংগঠিত করেছে তারা। কিন্তু ভোলাটা কিন্তু এই মুক্তি বাহিনী শূন্য হয়ে পড়েছে, যার কারণে যখন পাক আর্মি গেছে তখন তারা মুক্তিযোদ্ধা বলতে কেউ ছিল না, একেবারেই ফাঁকা। ভোলাতে একেবারে সব কিছু থেমে গেছে। কিন্তু আমরা 3 জন, আমি, আমার ভাই, আমার এই যে বন্ধু লিয়াকত বললাম, এরা আরও 4-5 জন মিলে আমরা চিন্তা করছি আসলে তো কিছু একটা করা উচিত, এভাবে তো থাকতে পারে না। কিন্তু আমাদের তো ক্ষমতা কম, কিভাবে করব? তারপরে আমাদের মধ্যে চিন্তা হলো, আলোচনা হলো যে না, আমরা যেভাবেই হোক এই আমাদের জিনিসগুলি আমরা ধরে রাখবো। কীভাবে ধরে রাখবো? তা আমরা আমাদের সরকারি স্কুলের ল্যাবরেটরিতে সেখানে রাতের বেলা চুরি করে কেমিক্যাল নিয়ে আসলাম। ভোলা কলেজে রাতের বেলা গিয়ে সেখানে ভেঙে চুরি করে কেমিক্যাল নিয়ে আসলাম, যা বোমা বানাতে হবে। এসব চিন্তা ভাবনা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন চিন্তা, এভাবে শুরু হলো। জিয়াউল কুদ্দুস, যার কথা লিয়াকত, তার মামা তখনকার একদম মানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, যিনি 74-এর দিকে সচিব হয়েছিলেন, ওনার একটা পিস্তল ছিল, সিন্দুক ভেঙে সে পিস্তলটা চুরি করে নিয়ে আসলো। এটা আমাদের মধ্যে প্রথম অস্ত্র হলো। এটা দিয়ে আমাদের যাত্রা শুরু, এটা নিয়ে আমাদের গল্প শুরু। যাই হোক, আমরা সংগঠিত হলাম, মুক্তি বাহিনী হিসাবে গড়ো করে শুরু করলাম। তো একটা পর্যায়ে ওরা যখন, যেমন মনে করুন এপ্রিল মাসে বোধ হয় এখানে মেট্রিক পরীক্ষা হবে, আমাদের তো মনে পড়তেছে এপ্রিল মাসে যদি মনে পড়ে যে মেট্রিক পরীক্ষা দেবে, তখন কুদ্দুসও ছিল না, আমার বড় ভাইও ছিল, তারা তখন অন্য জায়গায় ভোলা থেকে সরে তারা সংগঠক হিসাবে কাজ করছে। আমি আমার বন্ধুকে বললাম যে দেখো, পরীক্ষা তো দেওয়া উচিত না, কিন্তু তারা তো সবাই পরীক্ষা দেবে, কী করা যায়? তো আমার আরেক বন্ধুর নাম ইব্রাহিম, বন্ধুর মনে পড়ে। তো আমি দুজনে বললাম যে চল, যারা পরীক্ষা দেবে স্কুলগুলো আগুন লাগাই দেবো, পরীক্ষা দিতে দেবো না।
ওই বয়সে এটা যদিও হটকারি মনে হয় এখন, তাই করলাম রাতের বেলা। তখন থাকে ভোলাতে রাতের বেলা কারফিউ থাকে, পাক আর্মি থাকে, এর মধ্যে লুকিয়ে গিয়ে স্কুলে আগুন লাগানোর চেষ্টা করলাম, বোমা বানিয়ে তেল দিয়ে পেট্রোল দিয়ে বোমা বানিয়ে আগুন লাগানোর চেষ্টা করলাম, কিন্তু পুরো স্কুলটা পুড়ে যায়নি, কিছু কিছু জায়গা পুড়ে গেল। তবে প্রচার হয়েছে যে করোনা এসেছিলাম, মানে পরের দিন দেখা গেল যে পাক আর্মিরা প্রচুর লোক দেখে অ্যারেস্ট করলো। তো আমাদেরকে কেউ সন্দেহ করেন, কারণ আমাদের সন্দেহ করার মধ্যে আমরা পড়ি না, কিন্তু ওই সময় মনে হলো যে হ্যাঁ কেউ নাকি এসেছিল যারা স্কুল পুড়ে দিতে, এটা প্রচার লাভ করলো। তো ওর পরে মনে হলো যে না, আমাদের আসলে কিছু একটা করে মানুষের মনে এই সাহসটা দিয়ে রাখা উচিত, দেশে মুক্তিযুদ্ধ হবে, মুক্তিযুদ্ধের সংগঠিত হচ্ছে, এই চিন্তাটা ধরে দেওয়া উচিত। এই ছোটোখাটো ঘটনা থেকে আসলে এই মুক্তিযুদ্ধতে আমরা আসলে সংগঠিত হওয়া শুরু করলাম। আমরা এই কয়েকজন মিলে, বা আমাদের 2-1 সিনিয়র ছিল তারা মিলে। তুমি যখন প্রথম মানে যুদ্ধে যাবা বলছিলে, তখন লাইক দাদুর রিয়াকশনটা কি ছিল? তারা কি অ্যালাউ করেছিল এটা 15 বছর? এটা ছিল প্রথম দিকে আর নিজেদের সংগঠিত হওয়া। তারপরে যখন মনে হলো যে তারপরে আসলে তখন বরিশালে কিছু মুক্তিযুদ্ধ বাহিনী গড়ে উঠেছিল, এটা আলাদাভাবে নেতৃত্ব একটা বরিশালের স্থানীয়তে, এটা আটঘর কুরিয়ানাতে। ওখানকার একজন যে ভোলাতে ছিল, সে বিভিন্নভাবে আমাকে দেখে, যেমন যেহেতু একসঙ্গে কাজ করতে চেষ্টা করেছিলাম আমরা, আমাকে সে সাহসী মনে করত। সে আমাকে বললো যে বরিশাল চলে আসতে। যখন আমার ভাই এবং লিয়াকত তারা ভোলার দক্ষিণাঞ্চলে গেল, সে আমাকে খবর পাঠালো যে তুমি বরিশাল চলে আসো। তখন আমি আমার বাবাকে বললাম যে ঠিক আছে, আমি মুক্তিযুদ্ধ চলে যাব। কোথায় যাব? আমি বরিশাল যাব, সেখান থেকে মুক্তিযুদ্ধ খুঁজে বের করে ফেলবো। তখন আমি বাবাকে বললাম মুক্তিযুদ্ধ, বাবা আসে তখন আমাকে মেনে নিতে চাইনি, আমি যাবো চলে যাব এটা মেনে নিতে চাইনি। কিন্তু আমি যখন অ্যাডামেন্ট ছিলাম, একটা পর্যায়ে বাবা বললো যে ঠিক আছে যাও। তো এবং বাবা নিজেই আবার আমাকে বরিশাল লঞ্চে করে এসে দিয়ে গেল যে ঠিক আছে তুমি যাও। একটা পর্যায়ে বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। তখন বরিশালে কিছু কিছু এরিয়াটা ছোট ছোট মুক্ত এরিয়া তৈরি করা ছিল, যেখান থেকে মুক্তিযোদ্ধারা অর্গানাইজ করছিল। তারই ওরকমই একটা ছিল গৌর নদীতে, সেখানে গেলাম। তারপরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মানে এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঘুরলাম, আবার ঘুরে ঘুরে ভোলা গেলাম, আবার আমার এই বন্ধুদের সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে আবার ভোলাতে গিয়ে শুরু করলাম। ভোলাতে গিয়ে যখন আমরা ভোলার দক্ষিণাঞ্চলে গেলাম, সেখানেও তখন মাত্র শুরু হচ্ছে, সেখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক 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 কিছু ঘটেছে, ভালো ঘটনা ঘটেছে। আমাদের ভোলাতে একমাত্র দেউলাতেই আসলে পাক আর্মি মারা যায়, সেগুলোতে আমরা আমাদের গ্রুপের মাধ্যমে সেগুলো হয়। আমরা যদিও আমি সরাসরি তখন এত সংখ্যক রাইফেল আমাদের সঙ্গে ছিল না যে প্রত্যেকের কাঁধে একটা রাইফেল থাকবে, সেই ক্ষেত্রে আমার কাঁধে রাইফেল ছিল না, অন্য কিছু ছিল, কিন্তু এতগুলো রাইফেল আমাদের ছিল না। এই 2-1টা থানা, লালমোহন থানায় প্রথম আমরা লুট করি, তারপরে আমাদের সাথে সবার থেকে হাতে একটা করে রাইফেল চলে আসে। এর আগে আমাদের প্রত্যেকের হাতে রাইফেল ছিল না, কয়েকটা রাইফেল ছিল, এবং তখন আমাদের সঙ্গে যারা ছিলেন আর্মি থেকে ফেরত আসা, তারাই রাইফেলগুলো নিতেন, যুদ্ধ করতে ট্রেনিং দিতেন, ওইসবই ট্রেনিংটা পাওয়া। এবং পরবর্তী পর্যায়ে লালমোহন থানা লুটের পরে আমাদের প্রত্যেকের কাছে একটা করে রাইফেল চলে আসলো আর কি। তারপরে আমরা নিজেরা রাইফেল নিয়ে মুভ করতে পারতাম। এর আগে এই ছোট ছোট হয়েই অর্গানাইজ। মুক্তিযুদ্ধের কোনো স্পেশাল কোনো মানে অভিযানের কথা তোমার মনে পড়ে যে যেখানে তোমরা অনেক, আমি বলবো যে শত্রুপক্ষকে তোমরা হয়তো মানে মেরেছিলে বা বোমা মেরেছিলে? এই যে বললাম যে এটা দেউলাতে অনেকগুলো শত্রুপক্ষে মারা গেছে, অনেক বেশ কিছু, এবং এখানে পাকিস্তানের আর্মিরও মারা গেছে। পাকিস্তানের আসলে ভোলাতে ঠিক যদ্দূর মনে পড়ে মানে খুব মানে মিলিশিয়া বাহিনী তারাই ছিল ভোলাতে। একজন সুবেদার মেজর ছিল যে ভোলার দায়িত্ব ছিল, সেও মারা গেছে। যে দেউলাতে এরকম পাক আর্মির বেশ কিছু লোক মারা গেছে, যেটা সরাসরি আমাদের গ্রুপের হাতে মারা গেছে। এছাড়াও আমরা এর আগে সম্ভবত আমরা যেখানে ছিলাম সেখানে বেশ কিছু রেজাকার আলবদর এরা মিলে আমাদেরকে হামলা করে, এবং আমরা পাল্টা হামলা করে ওদের সবাইকে ধরে ফেলে আটকে ফেলি, এবং এদেরকে পরে মুক্তিবাহিনীর পক্ষ থেকে তাদেরকে একটু মেরে ফেলা হয়। এটা অ্যাবাউট 20 কাছাকাছি এরা মৃত্যুবরণ করে। তো মানে ঠিক পাকিস্তান আমি বলতে দেউলাতে, আর এরপরে দ্বিতীয় ঘটনা ঘটায় এখানে এই রেজাকারদেরকে মারা হয়। এছাড়া খুব বড় যুদ্ধ ভোলাতে হয়নি, মানে যুদ্ধ করে, হ্যাঁ থানাগুলো যখন লুট হয়েছে সেখানে কিছু ফাইট হয়েছে। এই থানা লুটের সময় লালমোহন থানা, চরফেশন থানা, এগুলি সরাসরি আমি মানে যুদ্ধ করেই এগুলি মানে দখল করতে হয়েছে এবং এগুলো করা হয়েছে। এই 2টা থানাতে আমরা মানে সরাসরি ভূমিকা ছিল। তোমার এত ছোট বয়সে যুদ্ধ করতে, বা ছোট যেই বয়সে তোমার
এটা মৃত্যু ভয় কাজ করতো না, যে মারা যাবো এরকম এরকম লাগতো না? এই ব্যাপারে একটা গল্প বলি, তাহলে তো বোঝা যাবে। আমরা একবার একেবারে প্রথমকার ঘটনা, যেটাতে আমি বলেছিলাম যে বরিশাল থেকে একজন গিয়েছিল, সে আমাকে খুব সাহসী মনে করতো। তার ঘটনাটা, আমরা বেশ কয়েকজন ঠিক করলাম যে আমরা দৌলতখা থানা লুট করব। এবং আমরা কয়েকজন আর্মির সঙ্গে যোগাযোগ, তাদের কাছে রাইফেল আছে, তারা আসবে আমাদের কাছে রাইফেল, আমরা বোমা টোমা বানিয়ে চাকু নিয়ে আমরা তাদেরকে সাপোর্ট দেব। গিয়ে যখন এই খুব থানার কাছাকাছি একটা জায়গায়, একটা ব্রিজের কাছে আমরা অবস্থান নিলাম, সেখান থেকে মুভ করব। 2 ঘন্টা 3 ঘন্টা বসেছিলাম। আর্মি যিনা যারা ছিলেন তারা তখন অস্ত্র নিয়ে আসলেন না। কেন আসলেন না আমরা জানি না। তখন সবাই বলল তাহলে এখন কি করা যায়। তো আমাদের সঙ্গে যিনি ছিলেন আমাদের মানে কমান্ডার হিসাবে, তাকে আমরা মানতাম, সে বলল না, চাকু দিয়ে করবো, চাকু দিয়ে বোমা দিয়ে ঢুকে পড়বো, যাহাই হবে মৌলবার বোমা। তখন সে ভোট নেওয়া শুরু করলো আমাদের প্রায় 10 জনের মধ্যে, যে কে কে যাবে হাতে। প্রথম হাতটা আমি তুলি, যে ঠিক আছে যাবো। তবে হ্যাঁ, বেশিরভাগ মানে আমাদের 10 জনের মধ্যে আমাদের 2-3 জনই আমরা হাত তুলি, বাকিরা ভয় পেয়েছিল। তার আমাদের একজন সিনিয়র লোক ছিলেন মকসুবে নামে, সে ভোলারি, উনি খুব সাহসী ছিলেন না, তবে খুব ভালো সংগঠক ছিলেন। উনি আমাদেরকে থামালো না, এইভাবে এটা হটকারি, তোমরা গিয়ে মরে যাবো, তোমরা যদি, সে আমাদের ঢুকতে দেয় নাই। কিন্তু ওই যে আমি সবার আগে হাতটা তুললাম, এটা সবার নজর কাড়ে এবং তারা মনে করে যে না, আমি আসলে সাহসী। আসলে এই যে মরে যাবো, এই চিন্তাটা কখনই মনে হয়নি। তখন আমরা বলতাম যে জন্ম একদিন, মৃত্যু একদিন, এই নিয়ে ভাবনার কিছু করা উচিত না, মুক্তিযুদ্ধ হবে, এটা মরবো, সোফাট। যার জন্য এই সাহসটা সবসময় ছিল। এটা নিয়ে কখনোই চিন্তা হতো না মরে যাব। তোমার যে যুদ্ধের পরের দিকে তোমার একটা ঘটনা, মানে আব্বার ক্ষেত্রে যেটা হয় যে আমরা মুক্তিযুদ্ধের ঘটনা খুব বেশি জানি না, কারণ আব্বা এগুলো নিয়ে খুব বেশি আলোচনা করে না বাসায়। কারণ উনি আমাদের, যেটা আব্বা সবসময় বলে যে বর্তমান নিয়ে ভাবতে, অতীত নিয়ে না ভাবে ভালো। যেটা আব্বার দায়িত্ব ছিল সেটা আব্বা করেছে। অ্যান্ড এভাবে আমরা মানে আব্বাকে বুঝি এবং মুক্তিযুদ্ধকেও বুঝি যে আমরা সামনের দিকে তাকাতে পছন্দ করি, সামনে কি করা যায় পছন্দ করি। এবং এটা নিয়ে আব্বা কোনো অ্যাপ্রিসিয়েশনও কখনো চায় না। আব্বাকে অনেক জায়গায় ডাকে, কথা বলতে বলে, বাট এটা আব্বা ইনফ্যাক্ট এটা খুব একটা অ্যালাউ করে না, যায়ও না। অ্যান্ড এটাই আমি আব্বাকে জিজ্ঞেস করছি। আব্বা কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নেয়নি আসলে। সো ইটস লাইক যারা নিয়েছে কোনো সমস্যা নেই, আমরা এটাকে একটা সম্মানজনক জিনিসই মনে করি। কিন্তু কোন জিনিসটা তোমার কাছে মনে হয় যে দুইটা পার্সপেক্টিভে তোমাকে আমি জিজ্ঞেস করবো। একটা হচ্ছে কি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তুমি কেন নাওনি, এক। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এটাকে তো অনেক সময় অনেক মানুষ এখন মিস ইউজ করতেছে। দেখা গেছে যে মানে জীবনেও যুদ্ধ করে না বা কিছু, বা তারা এটা কাজে লাগিয়ে অনেক কিছু করছে। এই পুরো পার্সপেক্টিভ, প্রথম কথা হচ্ছে তুমি কেন এটা নাওনি, কেন মানে কী জন্য, এবং এটাকে মিস ইউজ করা উচিত কিনা? আসলে অনেকগুলি প্রশ্নও করেছে, তার আমি একটু অন্যভাবে ঘুরে উত্তরটা দিব একটু করে সময়। প্রথম থেকে আসলে 2-1টা গল্প বলি মুক্তিযুদ্ধের, যেটি আমি আসলে আমার অনেক বন্ধু এখন খুবই সিরিয়াসলি বলে যে তুমি লেখো, তোমার লেখা উচিত। আমার বাবা আমাকে বলতো তুমি কিছু লেখো, কী করছো লেখো। আসলে যেগুলো করেছি মাঝে মাঝে মনে হয় যে আসলে কি ভুল করলাম। যেমন মনে করেন একটা উদাহরণ দিয়ে বলি, আমরা এক শহর গ্রামে দিয়ে যাচ্ছি, এক বাজারের কাছে। ওখানে বাজারে অনেকে বললো যে দেখেন একজন শান্তিকুমার, এরা খুব মানুষকে অত্যাচার করে, বিভিন্ন অত্যাচার করে, মানুষকে মেরছে, বিভিন্ন মহিলাদের কাহিনী বলে যে এরা এই করছে এই করছে। শুনে একসময় বলে ফেললো যে হঠাৎ কেন মনে হলো তো ঠিক আছে, যদি এতই কিছু করতেছে ওকে মেরে ফেলা উচিত। ডিসিশনটা কিন্তু নিচ্ছে একটা 15 বছরের ছেলে। তো আমার সঙ্গে একজন ছিল, সে আর্মির, তার কাছে পিস্তল আছে। তাকে বললাম যে তুমি কি আমাকে সেফটি দিতে পারবা? কি সেফটি? আমি গিয়ে ওরে মেরে ফেলবো, তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে আসবে যদি বিপদে পড়ে। তো ওগুলো ঠিক আছে, আমি তোমাকে সাপোর্ট দেবো। যাই গিয়ে দেখলাম ভদ্রলোক প্রায় 5-6 জনের কথা বলতেছে, ওর মধ্যে গিয়ে আমি তাকে চাকু দিয়ে মেরে ফেলে আমি দৌড় দিলাম। এই ভয় পেয়ে গিয়ে গুলি করতে করতে সরে গেল। লোকদের ডাইভার্সন মানে ওর দিকে অ্যাটেনশন চলে গেল, যেহেতু ফায়ার করলো। আমাকে কেউ কিছু বললো, আমি কিন্তু দিব্যি দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে চলে আসলাম। আমি পরে চিন্তা করি, এই যে মানুষটাকে আমি মেরে ফেললাম, এতগুলো লোকের ভোটে ডিসিশন তো আমি নিলাম, আমি কি ভুল ডিসিশন নিচ্ছি? এটা একটা মানুষের মধ্যে, আমার মধ্যে খুব একটা কনফিউশন এখনো কাজ করে। মানে এখন এই বয়সে তোমার কাছে মনে হয় যে আসলে এই লোকটাকে কি মারাটা উচিত হয়েছে কি হয়নি, আমি খুব কনফিউজড। কিন্তু এটুকু সত্য আমি বড় জেনেছি যে সে শান্তি কমিটি হিসাবে নানা রকম উল্টাপাল্টা কাজ করেছে, যেগুলি প্রতিষ্ঠিত সত্য। এটা আমি ভুল করি নাই। কিন্তু হয়তো তার একটা পরিবার আছে, এটা নিয়ে তোমার আনইজি লাগে, বা তার ছেলে মেয়ে ছিল। 15 বছরের লোকের ছেলের বোধহয় এই ডিসিশন নেওয়া ঠিক না যে একটা মানুষ মেরে ফেলবো। এটা আমার মনে খুব কষ্ট লাগে। পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে, তুমি তো নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি পড়াশোনা করো ইতিহাস নিয়ে, তো
অনেক যুদ্ধেরই কিন্তু তোমার লিডার ছিল 15-16 বছর বয়স্ক মানুষ, তাই না? মানে সো তুমি 15 বছর বয়সকে খুব 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 কি ছোট করে, আমি এটা ডেফিনেটলি এই যুগের বাচ্চাদের বলবো না, এই যুগের বাচ্চারা 15-16 বছর বয়স আমি বলবো যে হয়তো অত ম্যাচিওর সবাই হয় না, বাট তোমরা যে পার্সপেক্টিভটা দিয়ে গিয়েছো, যেভাবে তোমাদের বড় হওয়া হয়েছে, বা আগের যুগের মানুষ যেভাবে লাইফের বাস্তবতা জেনে শিখে বড় হতো, সেখানে কিন্তু 15 বছর খুব ছোট বয়স না। আমি বলছি না যে তুমি এটা মেরে ভালো করছো, আমি এটা এই পার্সপেক্টিভে জিজ্ঞেস করতেছি না, এটার অনেকগুলো প্রোজ অ্যান্ড কনস থাকতে পারে, আমি তোমার ইমোশনটাকে খুবই রেসপেক্ট করতেছি, বাট মানে লাইক 15 বছর কিন্তু খুব ছোট বয়স না ওই হিসাব করলে। আরেকটা গল্প বলেছি, এটা আমার কাছে পরে মনে হয়েছে। মনে করি একদিন রাতের বেলা, রাত্রে 10 বেশ রাত 1:30-2টার দিকে আমি একটু নদী ক্রস করবো। নদী ঠিক না, খাল ক্রস করবো, এখানে সাঁকো ছিল না, নৌকা দিয়ে ক্রস করবো। আমি মাঝিকে বললাম, মাঝি আমাকে পার করে দাও। 1বার 2বার বললাম, 3বার যখন না বললো, আমি পিস্তল বের করে বললাম যে বের করবো নাহলে গুলি করে দেবো। ও ভয় খেয়ে খাতে বের করে দিল। পরে আমার মনে হলো আমার তো পিস্তল বের করা উচিত হয় নাই, আমাকে তারা আরও বোঝানো উচিত ছিল, আরও ধরে যদি বলা উচিত ছিল, তাহলে হয়তো সে করতো। কিন্তু আসলে ওই যে মানে হাতে যদি একটা খারাপ জিনিস থাকে, ওইটা মানুষের মধ্যে একটা ভুল অ্যাটিটিউড তৈরি করে দেয়। এই জিনিসটা বোধহয় আমি ঠিক করি, আমার মনে হয়েছে না এই জিনিসটা আমি ঠিক করিনি, আমার আরও শান্ত হয়ে বুঝিয়ে তার করা উচিত। পিস্তল দেখে কাজটা আমার করা উচিত নেই। এই টুকিটাকি কিছু কিছু ঘটনা আমার মধ্যে পরবর্তী পর্যায়ে খুব কাজ করে, যে আসলে এই কাজটা কতটুকু আমি ঠিক করেছি। এই আর তাছাড়া ওই তখনকার কিছু কারণে আসলে আমরা ওই এই জাতীয় কিছু ঘটনা ঘটে গেছে, যেগুলি আমরা মানুষ, রাজাকার আলবদর মারা গেছে। আসলে কি একটা লোককে মেরে ফেলানো এইভাবে, এই জাজমেন্টটা কি আমাদের করা ঠিক? আমি এই জন্য কনফিউজড। তুমি এই বয়সে এসে চিন্তা করছো? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় তাদেরকে না মেরলে তারা আরো অন্যায় কাজ করছিল, কিন্তু ডিসিশনটা কি, সিদ্ধান্তটা কি আমার নেওয়া ঠিক? কারণ আমি তো ওই ম্যাচুরিটিতে আমার নাই। আমি তো তাকে হয়তো অন্যভাবেও সাথে পারতাম কিনা, বা অন্য কোনোভাবে না মেরে কিছু করতে পারতাম কিনা, এইটা আমার খুব মনে এখন খুব দ্বিধাদ্বন্দ্ব হয়। বা আমরা যদি এটা আইন, যেটাকে বলে আইন নিজের হাতে তুলে নেওয়াটা কি আসলে, এটা তো আসলে তখন আইন ছিল না, ওটা আইন ছিল না, আইন থাকলে তো তখন আইনও ছিল না। আমি চিন্তা, তখন তো আইন ছিল না। মুক্তিযুদ্ধের ঘটনা ডিফারেন্ট, এটা মুক্তিযুদ্ধের ঘটনা ডিফারেন্ট, আইন ছিল না, কিছুই ছিল না। কিন্তু তারপরেও তো আমার ওই ঘুরে ফিরে একই কথাই মনে হয়। আসলে আমি খুব এইসব ব্যাপারে অত্যন্ত ডেয়ারিং ছিলাম। আর আসলে এই মানে এই যে বললাম না, বললো লোক খারাপ, ঠিক আছে, কি ডিসিশন নিয়ে ফেললাম যে মেরে ফেলবো, আমি করে ফেললাম তাই। কিন্তু জিনিসটা কি ঠিক হলো? এমনি যে জিনিসটা আমি এই বয়সে চিন্তা করি, ওই জিনিসটা তখন আসলে ওই সময় চিন্তাটা করার হয়তো সম্ভব ছিল না, হয়তো না, সম্ভবই ছিল না। কিন্তু মনে হতো যে এ খারাপ কাজ করছে, মেরে ফেললো। কিন্তু এই যে লোকরা আমার ইনফরমেশন দিয়েছে, তারা তো ভুল দিতেও পারতো। আমি পরে শিওর হয়েছিলাম যে ভুল দেয় নাই, কিন্তু এখন বুঝি যদি ভুলও তো দিতে পারতো, তাহলে আমি কৃষির উপর ভিত্তি করে ডিসিশন। এখন যেমন মানুষকে অন্যভাবে বুঝতে শিখেছি, মানুষ যে কত খারাপ বুদ্ধি দেয় এখন বুঝতে শিখেছি, তখন কিন্তু শিখি নেই। তখন 15 বছর মনে হয়েছে যে মানুষ ও ভুল কাজ করছে, এ বলছে নিশ্চয়ই সত্য কথা বলছে, তার কথাটা আমি 100% বিশ্বাস করে ঘটনা ঘটিয়ে ফেলছি। কিন্তু এখন হলে আমি বুঝতাম যে না, আমার আরও 10 জনকে জিজ্ঞাসা করা উচিত, এই 2-4 জনকে জিজ্ঞাসা করে ডিসিশনটা নেওয়া উচিত না। মানুষ এত ভালো রিপোর্ট দেয় না, তার পার্সোনাল গন্ডগোল থাকতে পারে, কিছু থাকতে পারে। এই জিনিসটা তখন কিন্তু মনে হয় না, এখন মনে হচ্ছে। তো এই জন্য আমি নিজেই কনফিউজ আসলে মানে করাগুলো উচিত কি উচিত না। আর সার্টিফিকেটের ব্যাপারটা আসলে আমার সবসময় মনে হয়েছে, আমি গিয়ে দরখাস্ত করে সার্টিফিকেট নিয়ে আসতে হবে কেন? আমি যুদ্ধ করেছি, আমি তো কোনো মানে কী বলবে, কোনো স্বার্থ সিদ্ধির জন্য করিনি, দেশের জন্য করতে মনে হয়েছে করেছি। ভালো কাজ করা উচিত, সবারই ভালো কাজ করা উচিত, তাই করেছি। এর জন্য হ্যাঁ, যদি কেউ স্বীকৃতি দেয় সেটা হয়তো দেয়, কিন্তু আমি নিজে গিয়ে দরখাস্ত করে তারপরে এগুলো আনতে হবে, করতে হবে, এটা আমার কাছে কখনো ঠিক মনে হয়নি। যার জন্য ওইভাবে আমি আগায়ও নি। তবে হ্যাঁ, যখন বুয়েটে ভর্তি হচ্ছিলাম, যেহেতু একটা পর্যায়ে আমার আসলে খুব ভয় করছিল যে আমি কোথাও ভর্তিতে না পারলে আমার সব পড়া বন্ধ হয়ে যাবে, কারণ আমার কোথাও দরখাস্ত করার সুযোগ ছিল না। 8 বছর গ্যাপে তো কাউকে নিবে, 9 বছর ছিল না। তখন হয়তো ভর্তিযোদ্ধা সার্টিফিকেটটা ইউজ করবো কি করে, ওই জন্য তখন একটা সার্টিফিকেটের জন্য আমি বলেছিলাম। এবং তখনকার মুক্তিযোদ্ধা কমান্ডার চিফ ছিলেন মাহফুজুর রহমান সাহেব, বিএনপির আমলে, তার একটা কাগজ নিয়েছিলাম। কিন্তু তখন এটা এরশাদের আমলে এরশাদ কর্তৃক কাউন্টার সাইন করার দরকার না হলে এটা ভ্যালিড হয় না। তখন ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান ছিলেন যিনি, তিনি আমাকে ডাকলেন, ডেকে বলল যে তোমার সার্টিফিকেটটা তো তখন রাষ্ট্রপতির কাছে কাউন্টার সাইন হতে হবে, তুমি পরীক্ষাটা দাও, যদি অ্যালাউ না হও তুমি কাউন্টার সাইন করে এনো, তোমাকে আমরা তখন কনসিডার করবো।
ভর্তি পরীক্ষা দিয়ে তো আমি প্রথম দিকে অ্যালাউই হয়ে গেলাম, আর জন্য ওইটা আর কোনো কাজে লাগেনি, আর কাজে লাগাইও নি, আর কারোর কাছে যাওয়ার প্রয়োজনে পড়েনি। আসলে সত্যি কথা যে হয়তো প্রয়োজন পেলে যেতাম, আমার আসলে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, না চেতেই দিয়েছেন, আমার এই জিনিস প্রয়োজন পড়েনি, যার জন্য আর যাইনি। প্রয়োজন পড়লে হয়তো যেতাম, আমার প্রয়োজন পড়েনি। না, যারা মুক্তিযুদ্ধ করে সাফারার তারা ডেফিনেটলি আমাদের কাছ থেকে অনেক প্রিভিলেজ তারা মানে আশা করতেই পারে, এবং আমাদেরও উচিত তাদেরকে হেল্প করার। আমরা লাইফস্প্রিং থেকে গত বছর খুব ছোট স্কেলে আমরা কিছু মুক্তিযোদ্ধার ফ্যামিলিদেরকে হেল্প করার চেষ্টা করেছি। এটা এমন কোনো বড় আয়োজনই না, এবং আমার কাছে মনে হয় যে আমরা সবাই যারা অরিজিনালি সাফার করেছে, কারণ আমি তো নিশ্চয়ই তোমার সাথে যারা যুদ্ধ করেছে, তুমি যে নাম বলছো, আমি তো শিওর এরা অনেকেই বেঁচে নাই, এরা তো মানে মারা গেছে অনেকেই যুদ্ধে এবং যুদ্ধের পরে। হ্যাঁ, যুদ্ধে অনেকেই মারা গেছে। তবে এই যার কথা বললাম, আমার ভাইয়ের ভাই, আমার ইমিডিয়েট বন্ধু, আমার ভাই আমার 2 ক্লাস উপরে, আর যার মধ্যে লিয়াকত কথা বললাম সে আমার 1 ক্লাস উপরে। তোমরা খুব কাছাকাছি, সবাই আছে, ভালোভাবেই আছে। এবং ভোলার যতগুলো মুক্তিযুদ্ধের বইয়ের ইতিহাস আছে সবগুলোর মধ্যে আমাদের 3 জনের নাম আছে। 3 জনই আমরা সরাসরি খুব ক্লোজভাবেই ছিলাম। তারা 2 জন আমার থেকে যেহেতু একটু বেশি বড়, তাদের পরিচয়টা আরেকটু বেশি, আমারটা আরেকটু কম, যেহেতু আমি আরেকটু ছোট ছিলাম তাদের তুলনায়। বাট সব জায়গায় আমাদের নামটা আছে।